চলো আজকে আমরা পড়ব উদ্ভিদ হরমোন। আলটিমেট হরমোন বটে কি? হরমোন আমরা হরমোন সম্বন্ধে নাম শুনে থাকি। হরমোন আসলে হরমোন কি এটা সম্বন্ধে আজকের আমাদের পড়া, এবং বিশেষ করে আমরা পড়ব উদ্ভিদ হরমোন। পরবর্তীকালে আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা প্রাণী হরমোনগুলো পড়ব। তাহলে দেখো, চলো দেখি হরমোন কি। হরমোন হরমোন নাথিং বাট, হরমোন আসলে কিছুই নয়। হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা আমাদের অনাল গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে, অথবা উদ্ভিদ কোষের বিভিন্ন কলাকোষ থেকে উৎপত্তি লাভ করে দেহতরল মিন্স রক্ত বা অন্য কোনো ফ্লুইড, অথবা দেহরসের মাধ্যমে বাহিত হয়ে কোনো কোনো সময় ব্যাপন প্রক্রিয়াও বাহিত হয়। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় বা দেহতরলের মাধ্যমে বাহিত হয়ে উৎপত্তি স্থান থেকে দূরে ক্রিয়া করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই বলা হয় হরমোন। হরমোনের বৈশিষ্ট্য দু চারটা আমরা যদি বলি, কি প্রথমেই বুঝে দিলে হরমোন অনাল গ্রন্থি থেকে উৎপত্তি হয়, অথবা দেহ কোনো নির্দিষ্ট কোষ থেকে উৎপত্তি লাভ করে, দেহ তরলের মাধ্যমে বাহিত হয়ে উৎপত্তি স্থান থেকে দূরে যেই ক্রিয়া করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এবং ক্রিয়াটা কি করে না, বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় সাধন করে শরীরের শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন করে। ব্যাস, হরমোন হয়ে গেল। এটাই ডেফিনেশন আমাদের লেখা আছে। যেমন দেখো, প্রথমে বলেছি হরমোন যে সকল জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের নির্দিষ্ট কিছু কোষ থেকে অল্প মাত্রায় নিঃসৃত হয়ে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে সাধারণত উৎপত্তি স্থল থেকে দূরে দেহের অন্য কোনো স্থানে কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের হরমোন বলে। বিভিন্ন ধরনের হরমোন আছে, যেমন ফল পাকতে হরমোনের সৃষ্টি করে, কাঁচা ফল থেকে দেখো পেকেছে, ঠিক আছে, গাছের বৃদ্ধিতে হরমোনের সৃষ্টি করে, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে হরমোনের কাজে লাগে, ঠিক আছে, পাতা ঝরা বিলম্ব করতে হরমোনের কাজে লাগে, ঠিক আছে। এরকম হরমোনের প্রচুর কাজ আছে। প্রাণীজ হরমোনও আছে। যে সকল জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের নির্দিষ্ট কিছু কোষ থেকে খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়ে বিশেষ পদ্ধতিতে বাহিত হয়ে সাধারণত উৎপত্তিস্থল থেকে দূরে দেহের অন্য কোনো স্থানে কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের হরমোন বলে। দেখো, এই হরমোন শব্দটা কিসে এসছে? হরমোন শব্দ গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। বেলিসো স্টার্লিং 1905 সালে হরমোন নামটি অভিহিত করেন। খুব স্বল্প মাত্রায় প্রয়োজন হয়, উৎসস্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। জীব মানে প্রাণীদেহের অনালগ্রন্থি থেকে উৎপন্ন হয়। দেখো, প্রাণীদেহের অনালগ্রন্থি, জীবের মধ্যে প্রাণীদেহ আর উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কলাকোষ থেকে কলারস বা দেহতরলের মাধ্যমে দিয়ে প্রবাহিত হয়ে দূরে যায়, তবেই তো দূরে ক্রিয়া করে। কিছু কিছু হরমোন কাছেই ক্রিয়া করে, তাদেরকে লোকাল হরমোন বলে। দেখো, উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ। উদ্ভিদ হরমোনের কতগুলো প্রকারভেদ আছে। উদ্ভিদ হরমোন তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে প্রকল্পিত, একটা হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত। প্রাকৃতিক কী কী? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন অ্যান্ড অ্যালসিসিক অ্যাসিড। এই ইথিলিন ফল পাকতে সাহায্য করে। ইথিলিন এক ধরনের হরমোন বটে। প্রকল্পিত কি? রাইজোক্যালিন, ফ্লোরিজেন। এটা আমাদের অত ইম্পর্টেন্ট নয়। কৃত্রিম বা সংশ্লেষিত হরমোনের নাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা আইবিএ, ইন্ডোল প্রোপানিক অ্যাসিড বা আইপিএ, 2,4-D মানে 2,4-ডাইফেনক্সি অ্যাসিড, এটাও এক ধরনের কৃত্রিম হরমোন। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এটাও এক ধরনের কৃত্রিম হরমোন। এই হরমোনগুলোর নাম মনে রাখবে, কৃত্রিম হরমোন দুটো পড়তে পারে। দেখো, প্রথমে যে আমরা পড়েছি প্রথম হরমোন অক্সিন। আমরা এখানে আলোচনা করব মেনলি অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন। দেখো, অক্সিন কোথায় তৈরি হয়? অগ্রস্ত ভাজক কলা। অগ্রস্ত ভাজক কলা বলতে কোনো একটা গাছের, তাহলে অগ্রস্ত ভাজক কলা কোথায় থাকে? গাছের বর্ধনশীল অঙ্গে অগ্রস্ত ভাজক কলা থাকে। কি বর্গের অ্যাসিড? ইন্ডোল বর্গের বটে। নাইট্রোজেন যুক্ত হতে পারে, আবার নাইট্রোজেন বিহীনও পাওয়া যায়। ইন্ডোল বর্গের আম্লিক মানে অ্যাসিড বটে। ইন্ডোল বর্গের অ্যাসিড কি নাম? না, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম দেওয়া হয়েছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। দেখো, আর শর্ট ফর্ম হচ্ছে আইএ। আর একটা নাম হচ্ছে অক্সোনোলিক অ্যাসিড, বা এটাকে অক্সিন বি বলে। এটা নাইট্রোজেন বিহীন। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সংকেত C10H9O2N, মানে C10H9O2N। এটা হচ্ছে অক্সিন এ। অক্সিন এ তার সংকেত, অক্সিন এ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের ভূমিকা বৃদ্ধি নিয়ন্ত্রণে। দেখো, অক্সিন বিভিন্ন উদ্ভিদের তিনটে অংশ আছে, কাণ্ড, মূল এবং পাতা। তা কম ঘনত্বে মূলের বৃদ্ধি করে। অক্সিনের ঘনত্ব যেখানে কম থাকে, মূলের বৃদ্ধি সেই অঞ্চলে বেশি হয়। বেশি ঘনত্বে অস্থানিক মূল সৃষ্টি করে। যদি বেশি ঘনত্ব থাকে তখন ও বৃদ্ধি করবে না, অস্থানিক মূল সৃষ্টি করবে। অস্থানিক মূল সম্বন্ধে আমরা জানি, এরকম এটা মূল, তার এই যে কাছাকাছি যে মূলগুলো থাকে এই মূলগুলো হচ্ছে অস্থানিক মূল। এরকম অস্থানিক মূল সৃষ্টি করে।
যদি উদ্ভিদের মূলে যদি যেদিকে ঘনত্ব বেশি, ঘনত্ব যদি উদ্ভিদের মূলে যদি অক্সিজেনের ঘনত্ব কম থাকে, তাহলে উদ্ভিদের মূলের বৃদ্ধি হবে, উদ্ভিদের মূল সোজা বৃদ্ধি পাবে। আবার যদি ঘনত্ব বেশি থাকে, তখন এই সোজা বৃদ্ধি না হয়ে অস্থানিক মূল সৃষ্টি করে। কোষ প্রাচীর নমনীয় করে কোষের দীর্ঘীকরণ ঘটায়, সাধারণত কোষ প্রাচীরকে নমনীয় করে তারপরে কোষের দীর্ঘীকরণ ঘটায়। স্বল্প পরিমাণে অক্সিজেন সাইটোকাইনিনের সহযোগিতায় ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে গৌণ বৃদ্ধি ঘটায়, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে গৌণ বৃদ্ধিও ঘটায়। কাক্ষিক মুকুলের বৃদ্ধি বন্ধ রেখে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, এটাকেই বলা হয়, কি বলা হয়, এটাকেই বলা হয় অগ্রস্ত প্রকটতা। কাক্ষিক মুকুলের বৃদ্ধি বন্ধ রেখে ঘটায়, এটাকেই বলা হয় অগ্রস্ত প্রকটতা। তাহলে অগ্রস্ত প্রকটতা কোন হরমোনের প্রভাবে দেখা যায়? অগ্রস্ত প্রকটতা দেখা যায় অক্সিন হরমোনের প্রভাবে। আমরা দেখেছি কোনো একটা গাছকে যদি আমরা, কোনো একটা গাছ আছে, গাছের, এটা একটা ধরো কোনো গাছের যদি মাথার দিকটা কেটে দিই, তাহলে সাইডে যে পর্বমধ্যগুলো আছে, পর্বমধ্যের থেকে আবার নতুন নতুন মুকুল বেরোয় এবং সেখান থেকে আবার নতুন ডালপালার সৃষ্টি হয়। যদি অগ্রটা কেটে দিই, গাছটা কি হয়, অনেকটা গাছের এরিয়াটা বেড়ে যায়, লম্বাটা না বেড়ে গাছের এরিয়াটা বেড়ে যায়। এটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। অক্সিন হরমোন যদি থাকে তাহলে অগ্রস্ত প্রকটতা দেখা দেবে, অক্সিন হরমোন না থাকলে অগ্রস্ত প্রকটতা দেখা দেয় না। কোষের আকার বৃদ্ধি, এখানে একটা উৎসেচকের নাম হচ্ছে এক্সপানসিন উৎসেচক। এই উৎসেচকের সাহায্যে কোষের আকার বৃদ্ধি করে। বীজহীন ফল তৈরি করতে, দেখো ফল কিভাবে তৈরি হয়। যদি আমরা দেখি ফল কিভাবে তৈরি হয়, আমরা ফুলের বিভিন্ন অংশকে বুঝবো। এই অংশটা বলা হচ্ছে ডিম্বাশয়, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটা হচ্ছে ডিম্বাশয়, আর ভিতরের এই ছোট্ট অংশটা দেখছো, এটা ডিম্বক। এই যে পোলেন গ্রেন বা পরাগরেণু, এই যে পরাগরেণু আছে, এই পরাগরেণু এইখানের মধ্য দিয়ে যায়, পোলেন টিউব তৈরি হয়, পোলেন টিউব এইখানের মধ্য দিয়ে গিয়ে ডিম্বকের ভিতরে প্রবেশ করে, তারপরে এই যে বীজগুলো আছে এগুলোকে নিষিক্ত করে। ঠিক আছে, এগুলোকে নিষিক্ত করে। তো এই যে নিষিক্ত করলে পরে কি তৈরি হয়? বীজ তৈরি হয়। কিন্তু এবং এই নিষিক্ত হওয়ার পরেই এখানে অক্সিন হরমোনের প্রভাব বেড়ে যায়, অক্সিন হরমোনের এখান থেকে অক্সিন হরমোন রিলিজ হয়, এবং এই যে আমাদের দেখালাম যে এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের আকার বৃদ্ধি পায় এবং ফলে পরিণত হয়। কিন্তু যদি মনে করো আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করে ডিম্বাশয়কে প্রথমে ফলে আকার বাড়িয়ে দিই, ডিম্বাশয়ের আকার প্রথমে বৃদ্ধি করে দিই, এবং তারপরে যদি নিষেক না হয়, মানে নিষেকের আগেই কৃত্রিম হরমোন প্রয়োগ করার ফলে যদি ফলের আকার বৃদ্ধি পায়, ডিম্বাশয়ের আকার বৃদ্ধি পায়, এবং নিষেক না হলে বীজ উৎপন্ন হয় না, তাহলে তার ফলে সৃষ্টি হয় বীজহীন ফল। সেটাই লেখা আছে, দেখো। বীজহীন ফল ও ফলের বৃদ্ধিতে নিষেকের আগে কৃত্রিমভাবে অক্সিন অথবা জীববাহিনীর মাত্রা বাড়িয়ে দিলে ডিম্বাশয় ফলে পরিণত হয়, কিন্তু ডিম্বক বীজে পরিণত হয় না। এইভাবে বীজহীন ফল তৈরিকে বলা হয় পার্থেনোকার্পিক। এটা খুব ইম্পর্টেন্ট। পার্থেনোকার্পিক কোন হরমোনের প্রভাবে দেখা যায়? না, অক্সিন এবং জীববাহিনী দুটোই হতে পারে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে দেখো, এটা পরীক্ষায় প্রমাণিত যে উদ্ভিদ অঙ্গের যে অঞ্চল লাইটের দিকে থাকে সে অঞ্চলে অক্সিজেনের ঘনত্ব কম। দেখো এদিকে অক্সিজেনের ঘনত্ব কম, এবং যে অঞ্চল লাইটের বিপরীতে থাকে সে অঞ্চলে অক্সিজেনের ঘনত্ব বেশি। এটা আমাদের পরীক্ষার লব্ধ ফল থেকে জানা যায়। আরেকটা জিনিস জানি আমরা, অক্সিন কাণ্ডে বেশি ঘনত্বে কাজ করে এবং মূলে কম ঘনত্বে কাজ করে মানে কি না, অক্সিন কাণ্ডের যে অংশে অক্সিজেনের ঘনত্ব বেশি সেই অংশের বৃদ্ধিও বেশি হবে, এবং যে অংশের অক্সিজেনের ঘনত্ব কম সেই অংশের বৃদ্ধিও কম হবে। তাহলে দেখো এই দিকে অক্সিজেনের ঘনত্ব বেশি আছে, তাহলে এই দিকের কোষগুলোতে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকার ফলে এই দিকের কোষগুলোর বিভাজন অনেক বেশি হবে তুলনায় এগুলোর থেকে। তাহলে কি হবে? এরকম একটা শার্প টার্ন নেবে, কারণ এই দিকে দেখো কোষের ঘনত্বটা বেশি, কোষের বৃদ্ধিটা বেশি, এবং এই দিকের কোষের বৃদ্ধিটা কম, এবং শার্প টার্ন নিচে কোন দিকে? লাইটের দিকে। মূলে এর ঠিক উল্টো জিনিসটা হয়। একটা মূল যদি আমরা আঁকি, এটা একটা ধরো মূল, বীজের থেকে সদ্য একটা মূল বেরিয়েছে। এই মূলটার দেখো লাইট তো এখানে ধরে নাও লাইট আছে, এখানে এই দিক থেকে লাইট আসছে, তাহলে কি হয়? অক্সিজেন কোন লাইটের বিপরীতে বেশি জমা হবে, লাইটের বিপরীতে অক্সিজেন বেশি জমা হবে, অক্সিজেনের ঘনত্ব বাড়বে। এবং মূলে যেহেতু কম ঘনত্বে কার্যকরী, মানে মূলে এই দিকের যে কোষগুলো আছে এই দিকের কোষগুলোর বিভাজন বেশি হবে, এই দিকের কোষগুলোর বিভাজন কম হবে, এবং দেখো মূলটা আস্তে আস্তে আলোর বিপরীতে বেঁকে যাবে। এরকমভাবে মূলে কাজ করে, এবং এইভাবে অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। ট্রপিক চলন কি? পজিটিভ ফটোট্রপিক, কাণ্ডের পজিটিভ ফটোট্রপিক হয়, মূলের নেগেটিভ ফটোট্রপিক হয়। আর জিওট্রপিক চলনে কাণ্ডের নেগেটিভ জিওট্রপিক হয় এবং মূলের পজিটিভ জিওট্রপিক হয়। এইভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন ভূমিকা পালন করে। তাহলে আগেরটার থেকে একটা কোশ্চেন পড়তে পারে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা, অথবা 1 নম্বরের কোশ্চেন পড়তে পারে যে
ট্রপিক চলন নিয়ন্ত্রণে কোন উদ্ভিদ হরমোনের ভূমিকা লক্ষ্য করা যায়? তখন অক্সিন। জিব্বারেলিন। দেখো জিব্বারেলিন একটা হরমোন যা জিব্বারেলা ফুজিকুইরেই নামক ছত্রাক থেকে পাওয়া গেছে। জিব্বারেলা ফুজিকুইরেই কি বটে? এক ধরনের ছত্রাক। সে কী করে? ধানের বাকানি রোগ সৃষ্টি করে, এবং এই হরমোনটা এই ছত্রাক থেকে পাওয়া গিয়েছিল। এটা বিজ্ঞানী কুরোশোয়া, এটা রয়ে ওকার হতো, কুরোশোয়া জাপানিজ বিজ্ঞানী ছিল, জাপানের বিজ্ঞানী ছিল। এই হরমোন 1921-এও লেখা থাকে, অনেক সময় 1926-এও দেওয়া থাকে। 1921 বা 26 যেটাই বলবে। তো এই হরমোনটি আবিষ্কার করেন 1926 খ্রিস্টাব্দে বা 21 খ্রিস্টাব্দে। কুরোশোয়া, দেখবে কুরোশোয়া নামের একজন ফিল্ম মেকারও আছে জাপানের, ঘাবড়িয়ে যাও না, কুরোশোয়া বলে একজন বিজ্ঞানীও আছে। ঠিক আছে, এটা কি গোষ্ঠীভুক্ত? টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, নাইট্রোজেন বিহীন। ইম্পর্টেন্ট, নিম্নলিখিত কোন হরমোনটি, উদ্ভিদ হরমোনটি নাইট্রোজেন বিহীন? সেটা হবে জিব্বারেলিন। স্বল্প আম্লিক ধর্মী, মানে হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিনের তুলনায় কম আম্লিক। এটা বর্ণহীন, গন্ধহীন। রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, সংকেত হচ্ছে C19H22O6। জিব্বারেলিনের ভূমিকা, বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে। বীজ অথবা মুকুলের যদি সুপ্ত অবস্থা থাকে, সুপ্ত অবস্থা মানে আমরা দেখেছি ধান গাছ বা এই সকল যে গাছ আছে তাদের বীজ অনেক দিন আমরা রেখে দিই, ওটা কিন্তু মৃত বস্তু নয়, ওটা জীবন্তই বস্তু, কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, তবেই তো ওটার থেকে গাছ হয়। তাহলে ওই যে সুপ্ত অবস্থা কখন এরকম ঘরে রাখলে কি ধানের গাছের থেকে চারা বেরিয়ে যায় না নিশ্চয়ই। তাহলে কি হয়, ওটার জন্য নির্দিষ্ট পরিবেশ, নির্দিষ্ট জল, নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয়, নির্দিষ্ট ময়েশ্চার, জলবায়ু, এইরকম নির্দিষ্ট কিছু প্রয়োজন হয়, এবং তার ফলে এর ভিতরে জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ পায় এবং এখান থেকে নতুন চারা গাছ জন্ম নেয়। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা, কোনো একটা গাছ, কোনো একটা থেকে যদি অক্সিন হরমোন থাকে এই অগ্রমুকুলের বৃদ্ধি করবে, কিন্তু যদি জিব্বারেলিন থাকে এই যে গাছের পর্ব মাঝে থাকে, এই যে মাঝে মাঝে যে পর্ব থাকে আমরা আম গাছে দেখতে পাই, যেখান থেকে পাতা বেরোয় বিভিন্ন পর্ব, এই যে এখান থেকে পাতা বেরিয়েছে, এগুলো ধরো পর্ব, এই পর্ব মধ্যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করে দেয়, তাহলেও গাছকে লম্বা হতেই সাহায্য করে জিব্বারেলিন। দেখো এই পর্ব মধ্যে যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যায় তাহলে গাছটা লম্বা হয়ে যাবে। তাহলে পর্ব মধ্যে দৈর্ঘ্যের বৃদ্ধি করা। ফলের বৃদ্ধি হয়, ফল সাধারণত ছোট ফল থাকলে জিব্বারেলিন প্রয়োগ করে দিলে ফল বড় হয়ে যায়। মুকুলের বৃদ্ধি, পরিস্ফুটন, পুষ্প পরিস্ফুটন, লিঙ্গ পরিবর্তন, যে লিঙ্গ পরিবর্তন হয় অনেক সময়, এক লিঙ্গ কোনো উদ্ভিদকে উভয় লিঙ্গ উদ্ভিদে পরিণত করতে কাজে লাগে। ঠিক আছে, কুমড়া বা এই সকল উদ্ভিদের ক্ষেত্রে তো হয়, পেঁপে, এই সকল উদ্ভিদের যেগুলো আছে এক লিঙ্গ বা উভয় লিঙ্গ উদ্ভিদ, সেগুলোকে লিঙ্গ পরিবর্তন করা যায়। তারপরে দেখো প্রমোট সিড জার্মিনেশন। সিড জার্মিনেশন মানে হচ্ছে আমাদের সিডের সুপ্ত অবস্থা ভাঙতে। প্রমোট গ্রোথ মানে বৃদ্ধি করতে, সিডলেস ফুড তৈরি করতে। এখানেও পার্থেনোকার্পি হয়, সিডলেস অক্সিনের সাথে প্রয়োগ করা হয় এবং সিডলেস তৈরি হয়েছে। তারপরে দেখো প্রমোট ফ্রুট সেটিং, ফ্রুটের ভালো করে গঠন হতে সাহায্য করে। প্রমোট ফ্লাওয়ারিং মানে মুকুল আসতে সাহায্য করে। ফ্রুট প্রিজার্ভেশনের জন্য সাহায্য হয়। জিব্বারেলিনের প্রচুর কাজ আছে। সাইটোকাইনিন, বীজের অপরিণত শস্য বা ফলে পাওয়া যায়। আরেক সেকেন্ড, এটার নাম বললাম, এটার রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, আগেই বলেছি মনে হয়, হ্যাঁ জিব্বারেলিক অ্যাসিড, সংকেত বলেছি। সাইটোকাইনিন, দেখো বীজের অপরিণত শস্যে ফলে পাওয়া যায়। অপরিণত শস্যে মানে নির্ণীত, যেখানে নির্ণীত নিউক্লিয়াস থাকবে, আমরা নির্ণীত নিউক্লিয়াস পরে জানবো। যেমন ডাবের জল আর কিছুই নয়, জলটা হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, এই যে নিউক্লিয়াস থাকে, এই নির্ণীত নিউক্লিয়াস অনেকগুলো, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে এবং সেটাই জল আকারে থাকে ডাবের জলে। তাহলে অপরিণত শস্য বা ফলে পাওয়া যায়, যেমন ডাবের জল, টমেটোর রস, ভুট্টার শস্য ইত্যাদিতে সাইটোকাইনিন পাওয়া যায়। এটা কি যুক্ত? নাইট্রোজেন যুক্ত, পিউরিন জাতীয়, আর ওগুলো দুটো ছিল অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। তাহলে নাইট্রোজেন যুক্ত ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোনের নাম হলো, নাইট্রোজেন যুক্ত ক্ষারধর্মী একটি উদ্ভিদ হরমোনের নাম হলো সাইটোকাইনিন। সংকেত কি? C10H9N5O। তাহলে এটা রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, তিনটে থাকে। নাম হচ্ছে জিয়াটিন বা কাইনেটিন। রাসায়নিক নাম হচ্ছে, লেখা নাই, রাসায়নিক 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন, নামটা মনে রাখবে। 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন এর রাসায়নিক নাম। আর এগুলো প্রাকৃতিক
সাইটোকাইনের ভূমিকা কোষ বিভাজনে সাহায্য করা। ব্রাউন এবং উড 1962 সালে নয়নতারা গাছের কৃত্রিম জিব্বারেলিন প্রয়োগ করে টিমার তৈরি করেন। পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি, এটা পার্শ্বীয় এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয়। এখানে গাছটা অনেক বেশি ডালপালাযুক্ত হবে। যদি সাইটোকাইনিন বেশি থাকে তাহলে ডালপালাযুক্ত গাছ হবে, গাছটার বৃদ্ধি বেশি হবে না কিন্তু ডালপালাযুক্ত গাছ হবে। দেখো সাইটোকাইনিন এবং অক্সিন দুটো বিপরীত হরমোন, দ্বৈত ক্রিয়া করে। অক্সিনের পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়, গাছের লম্বা বেড়ে যায়, এবং সাইটোকাইনিনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন এটা ব্যাহত হয়ে ডালপালা বেশি হয়ে যায়, মানে কাক্ষিক মুকুল বেশি পরিমাণে হয়। তাহলে পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয়। পত্রমোচন বিলম্ব করা হয়। সাইটোকাইনিন প্রয়োগ করে পত্রমোচন, গাছের পত্রমোচন বিলম্ব করা হয়, পত্রমোচন রোধ করে দেওয়া হয়, এবং এর ফলে গাছ অনেক বেশি সতেজ এবং নতুন লাগে। এবং বার্ধক্য বিলম্ব হয় এর জন্য। এই প্রভাবকেই বলা হয় রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব। এটা খুব মনে রাখবে। রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব কি কি না কোন হরমোনের প্রভাবে দেখা যায় না সাইটোকাইনিন হরমোন প্রয়োগের ফলে রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব দেখা যায়, এটাও পড়তে পারে। বা রিচমন্ড অ্যান্ড ল্যাং প্রভাব কি, মানে সাইটোকাইনিন, কৃত্রিম সাইটোকাইনিন প্রয়োগ করে বার্ধক্য বিলম্ব করা, কোনো উদ্ভিদের বার্ধক্য বিলম্ব করা, পত্রমোচন বিলম্ব করে বার্ধক্য বিলম্ব করাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব। সাইটোকাইনিনের ভূমিকা। কোনগুলোকে কৃত্রিম হরমোন বলে না, দেখো প্রাকৃতিক হরমোন ছিল জৈব রাসায়নিক পদার্থ, কৃত্রিম তো জৈব রাসায়নিক পদার্থ হবে না। তো যেসব রাসায়নিক পদার্থ হরমোনের মতন ক্রিয়া করে সেই সকলটি বলা হয় কৃত্রিম হরমোন। এই কৃত্রিম হরমোন কী কী, যেমন ইন্ডাল বিউরেটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এটা কী কাজে লাগে, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে। আমরা দেখেছি আম গাছের কলম তৈরি হয় বা বিভিন্ন গাছের কলম তৈরি হয় এবং নতুন গাছ পাওয়া যায়। বীজের থেকে অনেক দেরিতে তৈরি হবে আর কি চারা গাছ, তার থেকে তুলনায় আমরা শাখা কলম করে একসাথে কমার্শিয়ালি অনেক উদ্ভিদ তৈরি করতে পারি একই প্রজাতির। সেটা সম্ভব হয় আমাদের কৃত্রিম হরমোন প্রয়োগ করে। কী কী কাজে লাগে, ইন্ডাল বিউরেটিক অ্যাসিড, মানে অ্যাকচুয়ালি এটা কাজে লাগে অক্সিন হরমোন, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, অক্সিনের কৃত্রিম অক্সিনের নাম এগুলো। গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, ক্যাম্বিয়ামের বৃদ্ধি করে, গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। আগাছা বিনাশ করে 2,4-ডাইফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটা 2,4-ডি এর নাম। বীজহীন ফল তৈরি করতে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আইবিএ, কৃত্রিম জিব্বারেলিন। অপরিণত ফলের মোচন রোধ, কৃত্রিম জিব্বারেলিন, অক্সিন। অপরিণত ফলের মোচন রোধ, আমাদের যদি অপরিণত ফল হয়ে যায়, চাষিদের অপরিণত ফল যদি পড়ে যায় তাহলে কি চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে, সেগুলো রোধ করতে আমরা কৃত্রিম জিব্বারেলিন বা আমাদের চাষিরা কৃত্রিম জিব্বারেলিন প্রয়োগ করে থাকে। তাহলে কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা এইখানে। দেখো এইভাবে অনেক ভূমিকা আছে, যেমন ইথিলিন আরেকটা হরমোন পড়লাম, ফল পাকতে সাহায্য করে। আমরা দেখে থাকি অনেকগুলো আম রেখেছি একটা কোনো জায়গায়, সেখানে প্রথমে আম পাকে না, কিন্তু একটা আম পেকে গেলেই বাদবাকি আমগুলো সঙ্গে সঙ্গে পাকতে আরম্ভ করে, কারণ ও ইথিলিন নিঃসৃত করে। ইথিলিন থাকে আর কি কৃত্রিমভাবে, প্রাকৃতিকভাবে। আমরা যদি কৃত্রিমভাবে প্রয়োগ করে থাকি তাহলে সবগুলো পেকে যাবে। ঠিক আছে, এরকমভাবে আমাদের কৃষিকাজে আমাদের সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন কৃষিকাজে আমাদের সাহায্য করে। দেখো এই হরমোন সম্বন্ধে আমরা জানলাম, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস, আমরা আজকে এটা কমপ্লিট করলাম। পরবর্তীকালে আমরা প্রাণীজ হরমোন সম্বন্ধেও আলোচনা করব। এটা ভালো করে পড়বে, এটা সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।